মূসক 9.1 কিভাবে ফুলফিল করতে হয় এইটা নিয়ে হচ্ছে আজকে কথা বলবো। 9.1 এর মূলত হচ্ছে 12টা পার্ট আছে, যেটা যদি আমরা শুরু থেকে বলি, প্রথম হচ্ছে আমরা পার্ট 1 এ বেসিক ইনফরমেশন থাকে, অর্থাৎ ট্যাক্স পেয়ার ইনফরমেশন। একদম শেষে 12 নাম্বার যে স্টেপটা থাকে ওখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে থাকতেছে ডিক্লারেশন। এটা হচ্ছে পার্ট নাম্বার হচ্ছে 12, অর্থাৎ মূসক 9.1 যেটা হচ্ছে প্রতি মাসে যে লেনদেনগুলো হয়, অর্থাৎ পারচেজ, সেলস, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এই যে জিনিসগুলো হয় সবগুলো হচ্ছে প্রতি মাস শেষে পরবর্তী মাসে 15 তারিখের মধ্যে ব্যাট অফিসে রিটার্নটা সাবমিট করতে হয়। শুরুতে যদি আমরা প্রথম পার্টটার পরিচিতি নিয়ে বলি, যেমন ট্যাক্স পেয়ার ইনফরমেশন পার্ট 1 এ প্রথম হচ্ছে একটা বিন নাম্বার থাকবে, তারপর দ্বিতীয় হচ্ছে নেম অফ ট্যাক্স পেয়ার। এখানে হচ্ছে যে কোম্পানির ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে তার নাম থাকবে। তারপর হচ্ছে অ্যাড্রেস অফ ট্যাক্স পেয়ার, যেমন এখানে হচ্ছে কোম্পানির যে নিবন্ধন হয়েছে ওখানে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা এখানে আসবে। তারপর টাইপ অফ ওনারশিপ, এই কোম্পানিটা আসলে কোন ধরনের কোম্পানি, পাবলিক লিমিটেড নাকি প্রাইভেট লিমিটেড নাকি ট্রেডিং, সেটা উল্লেখ করতে হবে। ইকোনমিক অ্যাক্টিভিটি, এটা কি ম্যানুফ্যাকচারিং না ট্রেডিং, অর্থাৎ তারা হচ্ছে কি কোনো কিছু উৎপাদন করে নাকি শুধু ব্যবসা করে, এরকম জিনিসগুলো থাকতে হবে। তাহলে পার্ট 1 এ ট্যাক্স পেয়ার ইনফরমেশনের মধ্যে 5টা পার্ট পেয়েছি আমরা। এটা খুবই বেসিক, এখানে বোঝানোর মতো তেমন কিছু নেই, ইজিলি ফুলফিল করা যায়। দ্বিতীয়ত হচ্ছে পার্ট 2 তে রিটার্ন সাবমিশন ডাটা। এখানে হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন থাকে, যেমন ট্যাক্স পিরিয়ড, এটা হচ্ছে কোন মাসের জন্য দেওয়া হচ্ছে, যেমন এপ্রিল 2024 ধরলাম, কোন মাসের জন্য, যেহেতু হচ্ছে প্রতি মাসে 9.1 রিটার্ন সাবমিট করতে হয় সেক্ষেত্রে হচ্ছে মাসের নামটা চলে আসবে। টাইপ অফ রিটার্ন, এই রিটার্নটা আসলে কোন ধরনের, এটা কি মেন রিটার্ন, অরিজিনাল রিটার্ন, অর্থাৎ সেকশন 64 অনুসারে যে রিটার্নটা দেওয়া হয় এটাও হচ্ছে একদম মেইন রিটার্ন বা অরিজিনাল রিটার্ন, এখানে কোনো সংশোধনিত বা সংশোধন করা হয়েছে এরকম রিটার্ন না। যদি আমাদের কোনো ক্ষেত্রে রিটার্নটা এডিট করার প্রয়োজন হয় তখন আমরা হচ্ছে এখানে সেটা রিজন অফ অ্যামেন্ডমেন্টের জিনিসটা হচ্ছে দরকার হতে পারে। তারপর 2 এর একে ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ দ্য ট্রেডার অর অ্যাপ্রুভ হোলসেলার অ্যান্ড ওয়ান্ট টু পে ব্যাট অ্যাট দ্য রেট অফ 5%, 1.5%, অর্থাৎ যারা হচ্ছে ট্রেডার ওনারা হচ্ছে কোন ব্যাট রেটটা দিবে, 5%, 1.5%। এটা আসলে যারা হচ্ছে পাবলিক লিমিটেড অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা স্ট্যান্ডার্ড রেটে ব্যাটটা দেয় তাদের ক্ষেত্রে হচ্ছে এটা নো আসবে। আর যারা হচ্ছে ট্রেডিং ব্যবসা সেক্ষেত্রে যদি ওই ট্রেডিং ব্যবসার জন্য 5% ব্যাট অ্যাপ্লিকেবল হয় তাহলে ইয়েস দিতে হবে, অথবা 1.5 যদি হয় সেটার ক্ষেত্রে ইয়েস দিতে হবে। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে নো। 3 নাম্বার হচ্ছে এনি অ্যাক্টিভিটিস ইন দ্য ট্যাক্স পিরিয়ড, এটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে ট্যাক্স পিরিয়ড অর্থাৎ এপ্রিল মাসের ট্যাক্স রিটার্ন নিয়ে আমরা কথা বলতেছি, এখানে আসলে কোন ইকোনমিক অ্যাক্টিভিটিস বলতে লেনদেন হয়েছে কিনা, অর্থাৎ পারচেস হয়েছে কিনা, সেলস হয়েছে কিনা, এই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। সেক্ষেত্রে আমরা জানি এটা যেহেতু পারচেস আছে এবং সেলসও আছে সেক্ষেত্রে আমরা এটাকে ইয়েস দিছি। তারপর 4 নম্বরে আসবে ডেট অফ সাবমিশন, অর্থাৎ কত তারিখে রিটার্নটা সাবমিট করা হয়েছে এটা এখানে আসবে। তারপর হচ্ছে 5 লাস্ট অ্যামেন্ডমেন্ট ডেট, এটা যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে সর্বশেষ কখন পরিবর্তন করা হয়েছে এই ডেটটা এখানে দিতে হবে। তারপর আমরা পার্ট 3 তে চলে যাব, সেটা হচ্ছে সাপ্লাই এন্ড, যেটাকে হচ্ছে আউটপুট ট্যাক্স বলা হয়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা, সেটা হচ্ছে আউটপুট ট্যাক্স আর হচ্ছে ইনপুট ট্যাক্স। সহজভাবে বলতে গেলে আউটপুট ট্যাক্স হচ্ছে সেলস ট্যাক্স, অর্থাৎ সরকারের পক্ষ হয়ে যে ট্যাক্সগুলো প্রতিষ্ঠান কালেক্ট করেছে এটা কি হচ্ছে সাপ্লাই অথবা আউটপুট ট্যাক্স হিসেবে বলা হয়। এখানে দেখা যায় বেশ কয়েকটা কলাম আছে। নাম্বার 1 নেচার অফ সাপ্লাই, এই যে সাপ্লাইটা দেওয়া হয়েছে অথবা প্রোডাক্ট সেল করা হয়েছে এটার নেচারটা আসলে কি। তারপর হচ্ছে নোট নাম্বার, তারপর এখানে বেলো, তারপরে এসডি যদি থাকে অর্থাৎ সাপ্লিমেন্টারি ডিউটি যদি থাকে এটা আসবে, ভ্যাট থাকলে অবশ্যই সেটা এখানে আসবে। তাহলে নেচার অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি প্রথমে হচ্ছে জিরো রেটেড সার্ভিস এবং গুডস,
এটা হচ্ছে ডিরেক্ট এক্সপোর্ট অ্যান্ড ডিম এক্সপোর্ট। এই দুটা জিনিসের ক্ষেত্রে আমাদের একটু পার্থক্যতা জানতে হবে। সেটা হচ্ছে ডিরেক্ট এক্সপোর্ট কি? ডিরেক্ট এক্সপোর্ট বলতে গেলে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো পণ্য যদি বিদেশে রপ্তানি করা হয়, সরাসরি কোম্পানি যদি রপ্তানি করে, যেমন আমাদের যদি H2B কর্পোরেট কোম্পানি যদি কোনো প্রোডাক্ট বাংলাদেশ থেকে ইউএসএ মার্কেটে সরাসরি বিক্রি করতে চায় এলসির মাধ্যমে, তখন সেটাকে ডিরেক্ট এক্সপোর্ট বলে। আর ডিম এক্সপোর্ট হচ্ছে সরাসরি হচ্ছে বিদেশের বায়ারের কাছে বিক্রি করা না, অর্থাৎ দেশে কোনো বায়ারের সাব মাস্টার এলসি ছিল, তাদের জন্য যে এক্সপোর্টটা হয় সেটা হচ্ছে ডিম এক্সপোর্ট। আরও বিস্তারিত বলতে গেলে, যেমন H2B কর্পোরেট কোম্পানি হচ্ছে একটা শার্ট উৎপাদন করবে, সেই ক্ষেত্রে দেখা যায় তাদের ম্যানুফ্যাকচারিং প্রসেসে শার্টের সবগুলো জিনিস উৎপাদন করতে পারতেছে, কিন্তু তারা বুতাম, যেটাকে আমরা বাটন বলি, এটা উৎপাদন করতে পারতেছে না। এখন তারা কি করবে? এটা বাংলাদেশের অন্য একটা সাপ্লায়ার, H2B সাপ্লায়ার, ওনাদের কাছ থেকে হচ্ছে বোতামটা আনতে চাচ্ছে। তখন হচ্ছে এটাকে বলা হয় একটা মাস্টার এলসির এগেনস্টে লোকাল একটা বায়ার থেকে যে মালটা কিনবে, লোকাল বায়ার যে মালটা বিক্রি করবে, তার জন্য হচ্ছে এটা ডিম এক্সপোর্ট। তাহলে এই দুইটা এক্সপোর্ট থাকলে, যেটাই হোক, ডিম এক্সপোর্ট হোক অথবা ডিরেক্ট এক্সপোর্ট হোক, দুইটাই এক্সপোর্ট হিসেবে কাউন্ট করা হয় এবং এদের জিরো রেটেড গুডস, অর্থাৎ এর জন্য কোনো ভ্যাট দিতে হয় নাই। তাই এখানে কোনো ধরনের ভ্যালো, এসডি ভ্যাট, এই জিনিসগুলো আসবে না। তারপর হচ্ছে, তবে এখানে একটা জিনিস হচ্ছে, জিরো রেটেড গুডস যেটা হচ্ছে সেল করা হয়েছে, এটা যেহেতু প্রতিষ্ঠান, আমি এখানে যে প্রতিষ্ঠানটা নিছি সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড, যাই হোক, যাদের হচ্ছে ডিউটি দেয়, অর্থাৎ তারা লোকাল বিজনেস করে, সেক্ষেত্রে এই কলামটা পূরণ করার দরকার হচ্ছে না। কিন্তু যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড হইতো, তাহলে ডিরেক্ট এক্সপোর্ট, ডিম এক্সপোর্ট যত পরিমাণ সেলস করছে তার ভ্যালুটা এখানে আসতো। তারপর হচ্ছে এক্সাম্পটেড গুডস অর সার্ভিস। কিছু গুডস আছে যার উপর হচ্ছে ভ্যাট অ্যাপ্লিকেবল না, সেটা গুডস হোক সার্ভিস হোক, এটার পরিমাণটা এখানে আসবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড গুডস অর সার্ভিস। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যে সকল প্রতিষ্ঠান হচ্ছে 15% ভ্যাট দেয়, তারা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড গুডস এবং সার্ভিসের মধ্যে পড়ে। তাহলে এখানে এই প্রতিষ্ঠানটা হচ্ছে দেখা যায় ভ্যালু একটা এখানে দেওয়া আছে 53 লাখ টাকা, তার জন্য হচ্ছে 15% ভ্যাট কত আছে 8 লাখ টাকা, এটা এখানে চলে আসছে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটেড গুডস এবং সার্ভিসের। তারপর যদি গুডস বেসড অন এমআরপি হচ্ছে ম্যাক্সিমাম রিটেল ভ্যালু। কিছু কিছু গুডসের হচ্ছে ম্যাক্সিমাম রিটেল ভ্যালুর ব্যাপারটা আসে, সেটার ক্ষেত্রে যেমন সিগারেট, জর্দা, বিড়ি, এদের হচ্ছে তথ্যগুলো হচ্ছে এই কলামে হচ্ছে পূরণ করতে হবে। গুডস সার্ভিস বেসড অন স্পেসিফিক রেট, এটার একটা মানে খুব কম সংখ্যক কিছু আইটেম আছে যেখানে হচ্ছে ভ্যাট হচ্ছে স্পেসিফিক রেট, যেমন হচ্ছে লোহা, এটা যখন মানে আমদানি করা হয়, ভ্যালেট যেটা, বা যে সকল কোম্পানি ইস্পাত উৎপাদন করে, তাদের ক্ষেত্রে হচ্ছে এটা প্রযোজ্য। যেমন 1 টন লোহার জন্য হচ্ছে 1000 টাকা ভ্যাট দিতে হয়। এই ক্ষেত্রে হচ্ছে লোহা কত টাকা দিয়ে কিনছে, কত টাকা দিয়ে বেচছে, এটা কোনো ব্যাপার না, এটাতে হচ্ছে স্পেসিফিক রেট, টন হিসাবে যে রেটটা ভ্যাটটা আসবে, এটা হচ্ছে এখানে ইনক্লুড করতে হবে। তারপর আছে গুডস সার্ভিস আদার দেন স্ট্যান্ডার্ড রেট। যদি কোনো সার্ভিস প্রোভাইড করা হয় যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটের না, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 15%, এটা দিয়ে মাল সেলস করে, কিন্তু তাদের যদি অন্য একটা সেগমেন্ট থাকে যেখানে হচ্ছে রিডিউস রেট আছে, সেক্ষেত্রে এই তথ্যগুলো এখানে দিতে হবে। রিটেল বা হোলসেল অথবা ট্রেড বেস সাপ্লাই, এখানে যদি কিছু সাপ্লাই থাকে যে রিটেল করছে অথবা হোলসেল করছে, তাহলে এই তথ্যগুলো দিতে হবে। এই সবগুলো জিনিস দেওয়ার পর টোটাল সেলস ভ্যালু অ্যান্ড টোটাল পেয়েবল ট্যাক্সেস, 9 নাম্বার। এই 9 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা থেকে পরবর্তী ক্যালকুলেশনের ব্যাপার আছে। তো 9 নাম্বার নোটের ক্ষেত্রে এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি কত টাকা ভ্যালু আছে আর এর জন্য কত টাকা ভ্যাট দিতে হচ্ছে। এইগুলো আমাদের পার্ট 3। তারপর হচ্ছে আমাদের আসতেছে পার্ট 4, পারচেস, অর্থাৎ এটা ইম্পোর্ট ট্যাক্স। এই দুটো ট্যাক্স বেশি রিলেটেড, কারণ যেহেতু সেলসের ক্ষেত্রে ট্যাক্স আছে, সেই সব প্রতিষ্ঠানের হচ্ছে পারচেজের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড রেটের ভ্যাট অ্যাপ্লিকেবল, যারা হচ্ছে এটা প্র্যাকটিস করে। এখন আসি জিরো রেটেড গুডস এবং সার্ভিস। যেমন আমরা ডিম এক্সপোর্ট অথবা ডিরেক্ট এক্সপোর্ট অপশন পেয়েছি,
তেমনই এখানে হচ্ছে লোকাল পারচেজ অথবা ইম্পোর্ট, এটা হইতে পারে জিরো রেটেড গুডস। এখানে যদি আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট জিরো রেটেড হয় অথবা ইম্পোর্ট করা হয়, এই দুটো জিনিস হচ্ছে লোকাল পারচেজ লোকালে করে দিতে হবে, তারপর হচ্ছে ইম্পোর্ট হলে ইম্পোর্টে করে দিতে হবে। এখানে দেখাই যাচ্ছে শুধু ভ্যালু এডেড অ্যাসেটস আর হচ্ছে ব্যাট। আগে আমরা পেয়েছিলাম যে এখানে সাপ্লিমেন্টারি ডিউটি নামে একটা অপশন ছিল, কিন্তু এখানে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি নামে কোনো অপশন নাই। এটা না থাকার কারণ হচ্ছে কারণ ইম্পোর্ট ট্যাক্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি ডিউটির কোনো দরকার নাই, তাই এই গড়টা রাখা হয়নি। তারপর হচ্ছে এক্সাম্পটেড গুডস অ্যান্ড সার্ভিস, এটা হচ্ছে লোকাল থেকে নিতে পারে অথবা ইম্পোর্ট থেকে নিতে পারে, যেখান থেকে নেই যদি এরকম কিছু থাকে অবশ্যই দিতে হবে। তারপরে স্ট্যান্ডার্ড রেটেড গুডস এবং সার্ভিস, আপনাকে খেয়াল রাখতে হবে যদি রিবেট অর্থাৎ রেয়াত পেতে চাই তাহলে অবশ্যই সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটে যেমন কিনতে হবে, স্ট্যান্ডার্ড রেটে অর্থাৎ 15% ব্যাটে বেচতেও হবে। তাহলে এই কলামটাই বেশি ব্যবহার করা হয় যারা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটের প্রোডাক্ট সেলস করে এবং কিনে। তারপর হচ্ছে গুডস অর সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট, যদি এখানে স্ট্যান্ডার্ড রেট না থাকে সেটা যদি লোকাল পারচেজ হয় লোকাল পারচেজের ঘরে যাবে, বেলো যাবে আর ব্যাট যাবে, আর ইম্পোর্ট হলে ইম্পোর্টের ঘরে যাবে। গুডস অর সার্ভিস বেসড অন স্পেসিফিক বেট, সেলসের মতো এখানে হচ্ছে স্পেসিফিক যদি কোনো কিছু থাকে রেট, যেমন স্পেশাল হচ্ছে লোকাল পারচেজের ক্ষেত্রে সেটা এখানে লিখতে হবে। গুডস অর সার্ভিস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিট লোকাল পারচেজ ফ্রম টার্নওভার ট্যাক্স ইউনিট, এটা খেয়াল রাখতে হবে যদি কোনো প্রতিষ্ঠান টার্নওভার ট্যাক্স আওতায় অর্থাৎ যে সকল প্রতিষ্ঠান হচ্ছে নিবন্ধন করার সীমা অতিক্রম করেনি তাদের জন্য যখন টার্নওভার ট্যাক্সের আওতায় নিবন্ধিত হয় তাদের থেকে যদি কোনো কিছু কিনে, অথবা আনরেজিস্টার্ড এন্টিটিস যারা হচ্ছে নিবন্ধন যোগ্য কিন্তু নিবন্ধন গ্রহণ করেনি তাদের থেকে যদি কোনো কিছু কিনে, তাহলে সেটা হচ্ছে গুডস অর সার্ভিস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিট, অর্থাৎ লোকাল পারচেজের ক্ষেত্রে এটা হচ্ছে আর ক্রেডিট নেওয়া যাবে না। তো অনেক প্রতিষ্ঠান দেখা যায় তারা রেজিস্টার করার যোগ্য হইলেও সেটা রেজিস্টার করে না, তাদের থেকে হচ্ছে ভ্যাটের আইন অনুসারে হচ্ছে তাদের থেকে পারচেজ করাটাই হচ্ছে মানা। তারপরে আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্র্যাকটিক্যাল যখন আমরা দেখি তখন অনেক কিছু কিনতে হয়, সেটা তখন টিডিএস এর বিডিএস এর ব্যাপার আসে, আদার্স কিছু চলে আসে, এই ভিডিওর যেটা আলোচ্য বিষয় না। তারপর হচ্ছে গুডস অর সার্ভিস নট অ্যাডমিসিবল ফর ক্রেডিট ট্যাক্সপেয়ার হু সেল অনলি এক্সাম্পটেড, অর্থাৎ এই সেকশনটি হচ্ছে ওই সকল গুডস এবং সার্ভিস যারা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটের না অথবা স্পেসিফিক ডেটের মধ্যে ওরা রিবেটটা নেওয়া হয়নি। এটা কীরকম হতে পারে, কারণ যখন কোনো একটা বিল অফ এন্ট্রি ইম্পোর্ট করা হয় অথবা পারচেজ করা হয় তখন হচ্ছে এটা রিবেট ওই কর মেয়াদ থেকে আর পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে রিবেট নিয়ে নিতে হয়। এখন একটা ইস্যু থাকে যে পেমেন্টটা অনেক ক্ষেত্রে হচ্ছে 4 মাস পরে করা হয়, অনেক সময় অনেক লেটও করা হয় বা ডিউ থেকে যায়। যাই হোক, কিন্তু সহজ কথা হচ্ছে যখন পারচেজ করা হবে তখন হচ্ছে রিবেট নিয়ে নিতে হবে। যদি ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট করা না হয় অথবা অন্যান্য কোনো ইস্যু থাকে তাহলে সেটা একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, কিন্তু পারচেজ হলেই সেটা হচ্ছে রিবেট নিয়ে নিতে হবে। এর কারণ হচ্ছে সঠিক সময়ে যদি 4 কর দিবসের মধ্যে যদি রিবেটটা না নেওয়া হয় তখন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আর রিবেট নেওয়া যাবে না। এটা একটা বড় ইস্যু, তাই যখন ইস্যু মানে রিবেটের ব্যাপার আসে কর মেয়াদের মধ্যে রিবেটটা নিয়ে নিতে হবে। এটা লোকাল পারচেজ হতে পারে, ইম্পোর্ট হতে পারে। তাহলে এখানে আমরা 23 নাম্বার টোটাল ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট 23 নাম্বার আমরা পাইছি, অর্থাৎ আমাদের 9 নাম্বার হচ্ছে সেলসের জন্য যত টাকা ব্যাট আসতেছে সেটা, আর 23 নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখছি পারচেজের জন্য যে পরিমাণ ব্যাট পাবে, ইম্পোর্ট ব্যাট পাবে সেটা। এখানে একটা কথা বলে রাখা ভালো, কারণ ব্যাটের আইনের একটা সৌন্দর্য জায়গা হচ্ছে একই টাকার উপর বা ভ্যালুর উপর হচ্ছে বারবার ট্যাক্স ব্যাট দিতে হয় না। এর কারণ হচ্ছে আমরা যদি মনে করি 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছি, সেই প্রোডাক্ট হচ্ছে আমি 110 টাকা বিক্রি করছি, তাহলে 100 টাকার উপর একবার ব্যাট দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার 110 টাকার উপর ব্যাট হবে না, বাকি যে 10 টাকা এডিশন হয়েছে এটার উপর ব্যাট হবে। তাই হচ্ছে ব্যাটের রিবেটের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, সেলসের সাথে সাথে রিবেটটাও ক্যালকুলেশন করে নিয়ে নিতে হবে যাতে এক্সট্রা কোনো ব্যাট এডিশন না আসে বা ব্যাট না দিতে হচ্ছে। পার্ট
5 এটা হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেখানে হচ্ছে আমাদের ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে। যেমন এখানে নোট নাম্বার হচ্ছে 24 থেকে 27 পর্যন্ত। প্রথমে বলছে ডিউ টু ব্যাড ডিডাক্টেড অ্যাট সোর্স বাই সাপ্লায়ার রিসিভার। আপনাকে এটা মনে রাখতে হবে 43টা সেবা আছে যার জন্য হচ্ছে কম্পালসারি ভাবে বিডিএস কাটতে হয়, অর্থাৎ ট্যাক্স কাটতে হয়। এছাড়াও অন্যান্য অনেক ক্ষেত্রে হচ্ছে সোর্স ব্যাট কাটতে হয়। এই ব্যাটটা যখন কাটে, অর্থাৎ যে প্রতিষ্ঠান ব্যাটটা কাটবে তার জন্য হচ্ছে এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে দিতে হবে। আবার যে প্রতিষ্ঠান হচ্ছে এটা রিবেটটা নিবে সেই প্রতিষ্ঠান হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিবে। সেটা আমরা পার্ট 6 এ দেখতে পাচ্ছি যে ডিউ টু ব্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম দ্য সাপ্লাইজ ডেলিভারি, অর্থাৎ যে কাটছে ভিডিএসটা কেটে জমা দিছে তার জন্য যেমন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হচ্ছে, সিমিলারলি যে হচ্ছে বেনিফিটটা পাবে তার জন্য হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। নোট নাম্বার 25 এ আছে পেমেন্ট নট মেড থ্রু ব্যাংকিং চ্যানেল। আমি আগেই বলছি রিবেটটা আমরা নিয়ে নিয়েছি পারচেজের জন্য, কিন্তু পারচেজে রিবেট নেওয়ার একটা কন্ডিশন হচ্ছে পেমেন্টটা ব্যাংকিং চ্যানেলে হতে হবে। কিন্তু আমরা পরবর্তীতে যদি গিয়ে দেখি পেমেন্টটা ব্যাংকিং চ্যানেলে হয়নি, নগদে হয়েছে বা অন্যান্যভাবে হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এটা আইনসম্মতভাবে আমাদের ইনক্রিজিং একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অর্থাৎ আগে যে আমরা রিবেটটা নিয়েছি এইটা হচ্ছে রিবেট হয় নাই, এটা আমাদের আবার অ্যাড করে ফেলতে হবে। তারপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইস্যুয়েন্স অফ ডেবিট নোট। ডেবিট নোটের ক্ষেত্রে বলতে গেলে আইএফআরএস বা অনেক কিছুই বলতে হয় যে ডেবিট নোটটা হচ্ছে কেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়েছে। যদি ডেবিট নোটটা ক্রাইটেরিয়া নিয়ে আমি বলি যে ডেবিট নোটটা কিভাবে হচ্ছে, ডেবিট নোটটা কখনো হচ্ছে যে পাওনাদারের কাছে যখন আমরা কোনো কিছু দেই, অর্থাৎ আমি কোনো কিছু ধারে বিক্রি করলাম বা ধারে ক্রয় করলাম, তখন হচ্ছে আমাদের ডেবিট এবং ক্রেডিট নোটের ব্যাপারটা চলে আসতেছে। তো যখন হচ্ছে আমরা ডেবিট নোটের ব্যাপার আসবে, অর্থাৎ প্রতিষ্ঠান যখন ডেবিট নোট ইস্যু করবে তখন হচ্ছে তাকে ইনক্রিজিং একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। সিমিলারলি যখন প্রতিষ্ঠান হচ্ছে একটা ক্রেডিট নোট ইস্যু করবে তখন হচ্ছে তাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। ক্রেডিট নোট ডেবিট নোট নিয়ে আসলে সেপারেট ভিডিও বানানোর ইচ্ছা আছে, কারণ এটা মোটামুটি একটা ক্রিটিক্যাল বিষয় বা অনেক ক্ষেত্রে বোঝার ব্যাপার আছে। তাই আপনারা সাথে থাকলে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করবে এই দুইটা নিয়ে একটা আলোচনা করতে। তারপর হচ্ছে এই নিয়ে আদার অ্যাডজাস্টমেন্ট, যদি অন্যান্য কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে সেটা হইতে পারে জরিমানার জন্য হইতে পারে, অথবা কোনো ইন্টারেস্টের জন্য হইতে পারে, লেট ফাইন হতে পারে। সবগুলো যখন ব্যাড পরিমাণ বাড়বে তখন হচ্ছে আমাদের একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দিতে হবে। এখানে আমি দেখতেই পাচ্ছি এনি আদার অ্যাডজাস্টমেন্ট হিসাবে এখানে প্রায় 3,16,310 টাকা। এটার একটা ডিটেলস আছে যেটা আমরা নিচে দেখতে পারবো। তারপর হচ্ছে পার্ট 6 ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এখানে ক্ষেত্রে আমরা শুরুতেই যেটা বলে ফেলছি, যদি প্রতিষ্ঠান ডিউ টু ব্যাড ডিডাক্টেড অ্যাট সোর্স ফ্রম দ্য সাপ্লায়ার ডেলিভার, যে সাপ্লায়ারটা মানে একজনের জন্য যেটা প্রথমে ইনক্রিজিং ছিল এটা ওর জন্য হচ্ছে ডিক্রিজিং হয়ে গেছে। অ্যাডভান্স ট্যাক্স পেইড অ্যাট ইম্পোর্ট স্টেজ, যদি প্রতিষ্ঠানে র মেটেরিয়ালস ইম্পোর্ট করা হয় তাহলে দেখা যায় প্রতিষ্ঠানের র মেটেরিয়াল জন্য হচ্ছে 5%, 3% এরকম করে হচ্ছে অ্যাডভান্স একটা ট্যাক্স দেওয়া হয়। এটা অবশ্যই হচ্ছে রিবেট নিয়ে নেওয়া যায়, যেটার জন্য হচ্ছে ডিক্রিজিং একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, কারণ এটা আমরা অ্যাডভান্সই পেমেন্ট করে ফেলছি। এখন একটা প্রশ্ন আসে যে ভ্যাটের ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স ইস্যুটা কেন আসছে। এটা একটা বিতর্কিত বা আলোচনার ব্যাপার হতে পারে, কারণ এখানে দুইটা বিল অফ এন্ট্রি যদি আপনারা দেখেন ওখানে দুইটা কলাম থাকে, একটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্সের একটা ব্যাপার থাকে, আবার কিন্তু অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের একটা ব্যাপার থাকে। তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের ট্রিটমেন্টটা ট্যাক্স অনুসারে হয়, আর অ্যাডভান্স ট্যাক্সের যে ট্রিটমেন্টটা এটা হচ্ছে ভ্যাটের এখানে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হয়। তারপর আমি আগেও বলে ফেলছি ইস্যুয়েন্স অফ ক্রেডিট নোট, এনি আদার অ্যাডজাস্টমেন্ট, যদি কোনো অ্যাডজাস্টমেন্ট কিছু দরকার পড়ে যে আমরা আগে কখনো ব্যাটের পরিমাণ বাড়ায় ফেলছি এখন সেটাকে কমাইতে হবে, তখন হচ্ছে আমরা কোনো একটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে পারি। এটা হচ্ছে 33 নাম্বার নোট, মানে একদম আমরা 28 পড়লাম, 23 পড়লাম। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নেট ট্যাক্স ক্যালকুলেশন। আমরা পার্ট 7 এসে নেট ট্যাক্স যখন ক্যালকুলেশন করব শুরুতেই আমাকে বলছে নেট পেয়েবল ব্যাট ফর দ্য ট্যাক্স পিরিয়ড,
এটা সেকশন 45 অনুসারে কি পরিমাণ ট্যাক্স ভ্যাট আমাদের দিতে হবে। এটার ক্ষেত্রে শুরুতে বলছে 9C, এখানে সি এর দরকারটা যদি নাও বলি, যেমন 9 নোট নাম্বার 9 থেকে বিয়োগ হচ্ছে নোট নাম্বার 23, তারপর নোট নাম্বার 28, তারপর হচ্ছে বিয়োগ হচ্ছে নোট নাম্বার 33। এখন হচ্ছে 9 নাম্বার যে নোটটা ছিল এটা হচ্ছে সেলসের যে ব্যাট, অর্থাৎ সেলসের জন্য যে প্রতিষ্ঠান যে ব্যাটটা কালেকশন করছে এটা হচ্ছে তার জন্য লাইবিলিটি। তাই এখানে 9 এর যে যোগফল সেলসের উপর যে পরিমাণে ব্যাট দেয় এটা থেকে হচ্ছে 23-এর যেটা আছে এইটা হচ্ছে পারচেজের উপর ব্যাট, কারণ পারচেজের উপর ব্যাটটা প্রতিষ্ঠানের জন্য লাইবিলিটি না। তার মানে হচ্ছে সেলসে যত টাকা ব্যাট কালেকশন করছে পারচেজে প্রতিষ্ঠান যে পরিমাণ ব্যাট অন্য প্রতিষ্ঠানকে দিছে এই দুইটার বিয়োগ করতে হবে। তারপর আমাদের 28 নম্বর নোটে ছিল হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে তখন আমাদের একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। তারপর হচ্ছে বিয়োগ দিতে হবে 33 নাম্বার নোটে হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বিয়োগ দিতে হবে। তারপর এই ক্যালকুলেশনটা করলে নেট পেয়েবল ব্যাট ফর দ্য ট্যাক্স পিরিয়ড, অর্থাৎ এই মাসের জন্য কি পরিমাণ ট্যাক্স দিতে হবে সেটা এখানে চলে আসতেছে। আমার এখানে ক্যালকুলেশনে দেখাচ্ছে আমাকে ব্যাট দিতে হবে 11,17,298 টাকা, এটা হচ্ছে নোট নাম্বার 34। তারপর যেটা আছে নেট পেয়েবল ভ্যাট ফর দ্য ট্যাক্স পিরিয়ড আফটার অ্যাডজাস্টমেন্ট উইথ ক্লোজিং ব্যালেন্স ব্যালেন্স ফ্রম দ্য 18.9, অর্থাৎ এটা বলতেছে 34-এ যে পরিমাণ ভ্যাটটা আমার আসছে এটা থেকে হচ্ছে বিয়োগ দিতে হচ্ছে 52 এবং 56। একটা কথা বলে রাখি, 18.56 হচ্ছে ভ্যাট আইন 1991 সালে, মানে যখন ভ্যাট আইন করা হয়েছে এর আগে কোনো ইস্যুতে যদি কোনো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বা কোনো অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে যেটা এনবিআর থেকে প্রত্যয়নপত্র নিয়ে করা হয়েছে তাহলে এইটা হচ্ছে এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়। এখন 34 নাম্বারটা আমরা দেখলাম যে 52 আর 56টা যদি আমরা নোট নাম্বার দেখি, 52 নাম্বার নোটে আছে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স অফ দ্য লাস্ট ট্যাক্স পিরিয়ড, তারপর 56 হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর নোট 54 আপ টু 30%, অর্থাৎ 30% হচ্ছে যে 18 নোটটা যেটা ছিল 18.6 এইটার যে নোটের ভ্যালুটা এটা হচ্ছে পুরোটা একসাথে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, সর্বোচ্চ 30% করে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এটা দিছে। তো নেট পেয়েবল ব্যাট আমরা এই কাজটা করার পর আমার জন্য নেগেটিভ চলে আসছে। তারপর 36 হচ্ছে নেট পেয়েবল সাপ্লিমেন্টারি ডিউটি ফর দ্য ট্যাক্স পিরিয়ড বিফোর অ্যাডজাস্টমেন্ট ক্লোজিং ব্যালেন্স, এইটাও আমরা সিমিলার ওয়েতে যেভাবে হচ্ছে আমরা ভ্যাটের ক্যালকুলেশন করছি সেটা অনুসারে হচ্ছে আমরা সাপ্লিমেন্টারি ডিউটিরও ক্যালকুলেশন করতে হবে। তারপর হচ্ছে নেট পেয়েবল সাপ্লিমেন্টারি ডিউটি ফর দ্য ট্যাক্স পিরিয়ড আফটার অ্যাডজাস্টিং এর ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ পূর্বেরটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট ছাড়া আর এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে। আমাদের বাস্তব ক্ষেত্রে দেখা যায় সাপ্লিমেন্টারি ডিউটির অ্যাপ্লিকেশনটা খুবই কম, অর্থাৎ প্রতিষ্ঠানে ওই রকম প্র্যাকটিস করা হয় না সাপ্লিমেন্টারি ডিউটি, তাহলে ব্যাটের পার্টটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই যে রিটার্নটা সাবমিট করা হয়েছে এখানে আমরা দেখলাম সাপ্লিমেন্টারি ডিউটির ওই রকম প্রয়োগ নাই, ব্যাটের প্রয়োগটা বেশি। 38 নম্বর নোটে আছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ফর সাপ্লিমেন্টারি ডিউটির জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হইতে পারে, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হইতে পারে, সাপ্লিমেন্টারি ডিউটি পেইড অন ইম্পোর্ট এগেন এক্সপোর্ট, অর্থাৎ সাপ্লিমেন্টারি ডিউটিটা যখন প্রতিষ্ঠান র মেটেরিয়ালস পারচেস করে তখন এটা সাপ্লিমেন্টারি ডিউটি দিতে হয়। কোনো কারণে যদি ওই র মেটেরিয়ালসটা ইম্পোর্ট করা হয় তারপর এটা যদি এক্সপোর্ট করা হয় র মেটেরিয়ালস থেকে প্রোডাক্ট করে সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটির হচ্ছে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেওয়া যায়। এটা আসলে বেশি ইম্পর্টেন্ট না অথবা খুব বেশি কঠিনও না। তারপর আসে ইন্টারেস্ট অন ওভারডিউ ভ্যাট বেস, যদি ইন্টারেস্টের কোনো ব্যাপার থাকে এইটা এখানে চলে আসতেছে। ইন্টারেস্ট অন এসডির উপর কোনো ইন্টারেস্ট থাকলে সেটাও 42 নাম্বার নোটে চলে আসতেছে। কোনো ফাইন হলে পেনাল্টি হলে নন সাবমিশন রিটার্ন এইটাও এখানে 43-এ দিতে হবে। আদার ফাইন অথবা পেনাল্টি বা ইন্টারেস্ট থাকলে 44 নাম্বার নোটে দিতে হবে। পেয়েবল এক্সারসাইজ ডিউটিটা হচ্ছে মূলত ব্যাংকিং কিছু প্রয়োগ হয়, অন্যান্য ক্ষেত্রে প্রয়োগের পরিমাণ খুবই কম, কারণ আপনাকে এটা মাথায় রাখতে হবে এক একটা প্রতিষ্ঠানের 9.1 রিটার্নের যে সাবমিশনের ধরনটা এক এক রকম। যেমন আপনি যদি ব্যাংকের ক্ষেত্রে হয় তখন সাপ্লিমেন্টারি ডিউটির কাজে লাগতেছে আর আদার্সের ক্ষেত্রে কাজে লাগতেছে না, তাই সবগুলো ব্যাপারেই কিছু না কিছু জ্ঞান রাখা দরকার। তারপর এগুলো পেয়েবল ডেভেলপমেন্ট সারচার্জ আছে, আইসিটি ডেভেলপমেন্ট সারচার্জ, অর্থাৎ বেশ কয়েকটা সারচার্জ আছে। যদি আপনার প্রতিষ্ঠান কোনো কারণে সারচার্জগুলো পরিশোধ করতে হয় তাহলে এটা এখানে আসতে হবে।
তারপর সবগুলো ক্যালকুলেশন করে নেট পেয়েবল ব্যাক ফর ট্রেজারি ডিপোজিট, অর্থাৎ ট্রেজারিটা জমা দেওয়ার জন্য যে ব্যাকটা আসবে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে নোট নাম্বার 35 থেকে শুরু করে, অর্থাৎ 35 নাম্বার নোটে যদি আমরা যাই ওখানে ছিল হচ্ছে net payable back for the tax period after adjustment closing balance and balance from 18.6 থেকে, অর্থাৎ এইটা হচ্ছে 25 নাম্বার নোটে আমাদের মোট যে ব্যাট পরিমাণটা দেওয়ার কথা সেটা। এর সাথে হচ্ছে আমাদের আরো কয়েকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে 41 আমরা দেখতেই পাচ্ছি এটা আছে ইন্টারেস্ট অন ওভারডিউ ভ্যাট। ভ্যাটের ক্ষেত্রে যদি কোনো কারণে ইন্টারেস্ট, অর্থাৎ আপনি যদি কোনো কারণে রিটার্ন সাবমিট করতে না পারেন টাইমলি, তাহলে দেখা যায় মান্থলি 1% ইন্টারেস্ট দিতে হয়। এটা যখন দিতে হবে যত টাকা দিবে সে নোট নাম্বার 41 আসবে। তারপর যেটা আসবে সেটা হচ্ছে 43 বলছে ফাইন পেনাল্টি ফর নন সাবমিশন অফ রিটার্ন যদি সাবমিট না করেন সেক্ষেত্রে আমরা জরিমানা দিতে হবে 5,000 টাকা। আদার্স ব্যাপার থাকে এটাও তখন এখানে যোগ করে দিতে হবে। তারপর হচ্ছে আসবে হচ্ছে 44 নাম্বারে আছে আদার ফাইন অথবা পেনাল্টি ইন্টারেস্ট যাই থাকে এখানে দিতে হবে। তারপর আমরা দেখতে পেলাম যে মোট হচ্ছে আমাকে নেগেটিভ হয়ে যাচ্ছে ট্রেজারি ডিপোজিটের জন্য। তারপর আমরা চলে আসলাম 8 নাম্বার পার্ট 8-এ অ্যাডজাস্টমেন্ট ফর ওল্ড অ্যাকাউন্ট কারেন্ট ব্যালেন্স। এটা হচ্ছে একটা পূর্ববর্তী ব্যালেন্সের একটা নিয়ে, এটা তেমন অ্যাপ্লিকেবল না তাই এটা নিয়ে কোনো কিছু বলতেছি না। 9 নাম্বারে চলে আসি যদি অ্যাকাউন্টস কোড ওয়াইজ পেমেন্ট শিডিউল ট্রেজারি ডিপোজিট। এটা হচ্ছে ব্যাট যখন আমাকে পরিশোধ করতে হবে তখন হচ্ছে আলাদা আলাদা কোর্টে পরিশোধ করতে হবে। প্রথমে হচ্ছে ভ্যাট ডিপোজিট ফর দ্য কারেন্ট ট্যাক্স পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ডে আমি কত টাকা ট্যাক্স দিলাম সেটা নোট 56-এর একটা কোড আছে, এই কোর্টে যাবে। তারপর এসডি কত দিলাম সেটা আলাদা কোর্টে যাবে, এক্সারসাইজ ডিটি আলাদা করে যাবে। কারণ আপনারা যারা ট্যাক্সে কাজ করেন যদি চিন্তা করেন যে টিডিএসটা যখন আমরা জমা দেই সেখানে দেখি সেকশন ওয়াইজ অনেক ধরনের হেডিং এবং কোড থাকে, অনুসারে টাকাগুলো জমা দিতে হয়। সিমিলারলি ভ্যাটের ক্ষেত্রেও যেমন ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, এক্সারসাইজ ডিউটি, ডেভেলপমেন্ট সারচার্জ, আইসি ডেভেলপমেন্ট সারচার্জ সবগুলো হেডে হচ্ছে আলাদা আলাদা করে টাকা জমা দিতে হয় যাতে এনবিআর বুঝতে পারে যে কোন হেড থেকে কত টাকা রেভিনিউ আসছে। তারপর আমরা চলে আসি পার্ট নাম্বার হচ্ছে 10 ক্লোজিং ব্যালেন্স। এখানে দেখা যায় হচ্ছে ক্লোজিং ব্যালেন্সের ক্ষেত্রে আমরা নোট নাম্বার হচ্ছে 58 যদি আমরা চলে যাই সেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বছরে কত টাকা, অর্থাৎ এই ট্যাক্স পিরিয়ডে এক মাসে কত টাকা ট্যাক্স জমা দিছে, এটা হচ্ছে 58। এটা থেকে আমাদের বিয়োগ দিতে হবে 50 আর হচ্ছে 67। 50-এ যদি আমরা চলে যাই নেট পেয়েবল ব্যাক ফর দ্য ট্রেজারি ডিপোজিট, অর্থাৎ আমি কত টাকা ট্যাক্স জমা দিছি এটা থেকে হচ্ছে আমার বাদ দিতে হচ্ছে আমার কত টাকা ট্যাক্স আসছিল। তারপর আরো একটা জিনিস বাদ দিতে হচ্ছে সেটা হচ্ছে 67 নাম্বার। 67টা বলা হয়েছে 67 আমরা এখানে আসছি 67 নাম্বার হচ্ছে রিকোয়েস্ট অ্যামাউন্ট ফর রিফান্ড। রিফান্ডের কোনো ব্যাপার থাকলে সেটা, তাহলে আমাদের আলটিমেট যে ক্লোজিং ব্যালেন্সটা আসতেছে এটা হচ্ছে 58 থেকে মাইনাস হলে 58 হচ্ছে আমার এই পিরিয়ডে কত টাকা ভ্যাট জমা দিছি সেটা, এটা থেকে হচ্ছে আমার 50 নাম্বার নোট কি পরিমাণ ট্যাক্স ব্যাট ছিল এইটা হচ্ছে বাদ যাবে। তারপর হচ্ছে কোনো রিফান্ড ক্লেম থাকলে এটাও বাদ যাবে। এখানে দেখলাম আমার এই রকমের আসতেছে। তারপর হচ্ছে ক্লোজিং ব্যালেন্স এসডি যদি থাকে অর্থাৎ সাপ্লিমেন্টারি ডিটি, এটাও সিমিলার ওয়েতে এখানে আসবে। তারপর পার্ট হচ্ছে 11 এখানে হচ্ছে রিফান্ড ইস্যু। আই এম ইন্টারেস্টেড টু গেট রিফান্ড অফ মাই ক্লোজিং ব্যালেন্স। যদি আমি কোনো রিফান্ডের ইস্যু থাকে সেক্ষেত্রে আমাকে ইয়েস দিতে হবে, যদি না থাকে নো দিতে হবে। তারপর রিকোয়েস্ট অ্যামাউন্ট ফর রিফান্ড এটা 67 আর রিকোয়েস্ট অ্যামাউন্ট ফর রিফান্ড এসডি 68। অর্থাৎ আমরা পেলাম 68টা নোটের মাধ্যমে হচ্ছে ব্যাট রিটার্নটা সাবমিট করা হয়, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেটের বা পাবলিক প্রাইভেট লিমিটেডের জন্য সেটা। তারপর পার্ট 12 ডিক্লারেশন। এখানে হচ্ছে যে রিটার্নটা প্রিপেয়ার করছে অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে ডিক্লেয়ার দিতে চায় যে উপরে ইনফরমেশনগুলো সঠিক তাদের জন্য এটা, যেমন নেম কে করেছে, তার নাম, ডেজিগনেশন কি হবে, মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড থাকলে সেটা, ইমেল সেটা দিতে হবে।
এটা দিয়ে হচ্ছে নিচে দেখা যাচ্ছে যে পেজ নাম্বার 5 নম্বরের শেষ হচ্ছে I hereby declare that all the information provided in this return from are complete, true, accurate. এখানে যা আমি বলছি সবগুলো হচ্ছে একদম সঠিক, সত্য, সম্পূর্ণ। এখানে আমি মিথ্যা কোনো কিছু বলি নাই এরকম। In case of any untrue or incomplete statement, I may be subject to penal action under the Value Added Tax and Supplementary Act 2012 or any other applicable act prevailing at present. এটা বলছে এখানে যদি আমি কোনো মিথ্যা বলে থাকি অথবা অসত্য কোনো স্টেটমেন্ট দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমাকে ভ্যালু এডেড ট্যাক্স অর্থাৎ ভ্যাটের যে আইন আছে, সাপ্লিমেন্টারি যে আইন আছে এটা অনুসারে আমাকে যে কোনো পানিশমেন্ট দিতে পারবে। এটা একটা সিগনেচার আসবে। এখন আসি নোটগুলো যে আমরা এতক্ষণ দেখলাম সেটার হচ্ছে আমরা যদি সাবনোটগুলো দেখি, যেমন 3.4 স্ট্যান্ডার্ড রেটেড গুডস, এটার ক্ষেত্রে আমরা সাবফর্মগুলো এরকম একটা ডিটেলস পাবো। যেমন প্রথমে হচ্ছে গুডস অর সার্ভিস কমার্শিয়াল ডেসক্রিপশন, যে প্রোডাক্টটা আমরা সেল করতে যাচ্ছি বা যে সার্ভিসটা আমরা দিয়েছি সেটার হচ্ছে এখানে কমার্শিয়াল ডেসক্রিপশনটা কি হবে সেটা এখানে আসবে। তারপর হচ্ছে গুডস অর সার্ভিস কোড, এটা হচ্ছে এইচএস কোড যেটা আছে এই প্রোডাক্টের জন্য, এটা এখানে আসবে। গুডস অর সার্ভিস নেম, কোন ধরনের নাম সেটা এখানে আসবে। এটা হচ্ছে ভ্যালু কত, এটা আসতেছে সাপ্লিমেন্টারি ডিউটি কত, ভ্যাট কত। নোটসের ক্ষেত্রে হচ্ছে আমরা কার কাছ থেকে এটা নিয়েছি বা কিনছি তার তথ্যগুলো, যেমন মূসক 6.3 চালান দেওয়া হয়েছে, কার কাছ থেকে নিয়েছি তার এনআইডি, সবগুলো জিনিস থাকবে। এরকম করে সবগুলো তথ্য যখন এখানে সেপারেট করে ফিল আপ করা হয় এটা উপরে গিয়ে অ্যাড হয়ে যায়, অর্থাৎ ওখানে গিয়ে সামারি চলে যায়। এরকম অনেকগুলো আছে। আমরা আরেকটা জিনিস দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা দেখলাম যে পারচেজের যখন একটা ইস্যু আসছে সেটা যখন আমরা ইম্পোর্টগুলো দিচ্ছি সেখানে ডাটা সোর্স, বিল অফ এন্ট্রি, তারপর বিল অফ এন্ট্রি নাম্বার, এটার ডেট কত, অফিস কোড কত, বিও আইটেম নাম্বার, সিপিসি কোড। এখন প্রশ্ন হইতে পারে এই যে এখানে এতগুলো ইনফরমেশন দিছে এগুলো আমরা কোথায় থেকে পাবো? যখন পারচেজের ক্ষেত্রে আমরা চিন্তা করি এলসিতে অর্থাৎ বিল অফ এন্ট্রিতে হচ্ছে 56টা পয়েন্ট বা নাম্বার থাকে, যেখানে হচ্ছে সবগুলো জিনিস এক একটা জিনিস মূল্যবান মানে জিনিসগুলোর ডেসক্রিপশন থাকে। সেখান থেকে হচ্ছে আমাদের ডাটা সোর্স, বিল অফ এন্ট্রি নাম্বার, ডেট, সিপিসি, সার্ভিস কোড, অ্যাসেসেবল ভ্যালু, এসডি, ভ্যাট, এআইটি সবগুলো জিনিস হচ্ছে ওখান থেকে পাওয়া যাবে। ওখান থেকে জাস্ট ইনপুটগুলো এখানে দিতে হবে। এনি আদার অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কয়েকটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল, যেমন একটা ফাইন ছিল, হাউস রেন্ট ছিল, এর জন্য হচ্ছে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হয়েছে, সোর্সের ট্যাক্স কাটা ছিল। এই সবগুলো জিনিস হচ্ছে এখানে সাবফর্মে যখন ইম্পোর্ট দেওয়া হয় তখন সেটা মেন ফর্মে অ্যাড হয়ে যায়। তারপরে এখানে হচ্ছে ট্যাক্স যেটা জমা দিছে সেটা এখানে চলে আসছে যে কোন ব্যাংক থেকে জমা দিছে, কোন ব্রাঞ্চ থেকে, কত তারিখে, কোন কোডে, নোট কিসের জন্য দেওয়া হয়েছে, সবগুলো জিনিস এখানে ইনপুট দিতে হবে। এটা হচ্ছে মোটামুটি হচ্ছে 9.1টা সাবমিশনের যে ব্যাপারটা আসতেছে এটা মোটামুটি আমি আজকে আলোচনা করার চেষ্টা করলাম যে কিভাবে হচ্ছে এটা সাবমিট করতে হয় বা কি কি জিনিস এর মধ্যে আছে। পরবর্তীতে ইনশাল্লাহ আরো ভিডিও আসবে 9.1 এর উপর, কারণ ভ্যাটের ক্ষেত্রে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিটার্ন, যার মধ্যে যেমন যদি আমি চিন্তা করি এক একটা প্রতিষ্ঠানের রিটার্ন হচ্ছে এক এক ধরনের, তাই একটা করে যদি ভিডিও করা হয় 20-30টা ভিডিও চলে আসবে। আপনারা সবাই অবশ্যই সাথে থাকবেন, চেষ্টা করবো আমি যতটুকু পারি শেয়ার করার জন্য, আপনাদের সাথে থাকার জন্য। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।